মুনমুন রায়ের লেখা গল্প স্বপ্নমঞ্চের বাইরে। খবরটা ভালো না খারাপ সেটাই বুঝতে পারছে না চৈতি। নীলাদ্রি নিজেই ফোন করে খবরটা দিল। কত শান্ত গলায় বলল যে সে লন্ডনের প্রজেক্টটা নিয়ে নিয়েছে। নীলাদ্রি 10 বছরের জন্য লন্ডনে চলে যাচ্ছে। অথচ বিদেশের প্রজেক্ট নীলাদ্রি এড়িয়ে যেতে চাইতো শুধুমাত্র চৈতিকে ছেড়ে যেতে হবে বলে। নীলাদ্রির সঙ্গে ফোনে কথা শেষ করে ঠিক এই মুহূর্তে মনে মনে হিসেব করল চৈতি। 2 মাস কি তার বেশি হবে। নীলাদ্রির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। কলকাতার অফিস ছেড়ে লন্ডনের অফিসে পার্মানেন্টলি চলে যাচ্ছে নীলাদ্রি। এই বিশাল পরিবর্তন নীলাদ্রি চৈতিকে জানায়নি। সত্যিই তো, জানাবে কি করে? এই 2 মাসে নীলাদ্রি অনেকবার মেসেজ করেছে চৈতিকে, কিন্তু নীলাদ্রির মেসেজে রিপ্লাই করার সময় পায়নি চৈতি। সত্যি, চৈতির ব্যস্ততা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে? চৈতি এখন আর নিজে ফোন ধরতেই পারে না। সেই সময়টুকু পর্যন্ত নেই তার। সেই কারণে সিমি থাকে চৈতির সঙ্গে, শুধু ফোন, ব্যাগ, ছাতা, বোতল এইসব বয়ে দেওয়ার জন্য। চৈতি সব ফোন এখন সিমি রিসিভ করে। এখন মনে পড়ছে সিমি বেশ কয়েকবার নীলাদ্রির ফোনের কথা তাকে বলেছিল, কিন্তু চৈতির মাথা থেকে বেরিয়ে গেছে রিং ব্যাক করার কথা। নীলাদ্রি চলে যাবে এটা শোনার পর থেকে চৈতির মানসিক অবস্থার একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কি সেটা বুঝতে পারছে না চৈতি। চৈতির মন খারাপ হবার কথা নয়, কারণ তার আর নীলাদ্রির বিয়ে না হওয়ার ডিসিশন 2 মাস আগেই চৈতি নিজেই নিয়েছিল। সেই সময় নীলাদ্রি বিনা বাক্যে সরে গেছে রিলেশন থেকে। কিন্তু এখন নীলাদ্রি ভারতবর্ষে থাকবে না, তাকে একদমই দেখতে পাবে না। এটা যেন কিছুতেই ভাবতে পারছে না চৈতি। স্বপ্নমঞ্চের নতুন স্টুডিওতে নতুন থিয়েটারের রিহার্সাল শুরু হয়েছে। সপ্তাহে 4 দিন এই রিহার্সালে 1 ঘন্টার জন্য চৈতিকে আসতেই হয়। এখন রিহার্সালের মাঝে চা খাওয়ার ব্রেক ছিল। চাটা না খেয়ে বেরিয়ে এলো চৈতি। আজকের মতো সিমিকে ছুটি দিয়ে গাড়ি চালিয়ে নিজের নতুন ফ্ল্যাটে ফিরে এলো। হঠাৎই যেন শরীর খারাপ লাগছে, শুয়ে থাকতে ইচ্ছে করছে। কেমন একটা বিষণ্ণতা, মাথা ভার, বুক ধড়ফড়, কিছুই ভালো লাগছে না। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো চৈতি। নিজেকে দেখে চমকে উঠল। তার মুখ ফ্যাকাশে, চোখের তলায় ক্লান্তির ছাপ। 36-24-36 ফিগারের ইন্ডাস্ট্রির উঠতি নায়িকা চৈতি মিত্র, যার আকর্ষণে ইন্ডাস্ট্রি মুগ্ধ। সেই চৈতি মিত্র আজ নিজের প্রতিচ্ছবিকেই যেন নিজেই চিনতে পারছে না। কেন এমন হলো? 2 ঘন্টা আগেও তো একটা ছবি তুলল ফোনে, যথেষ্ট ভালো উঠেছিল ছবিটা। তাহলে এখন মুখটা এরকম লাগছে কেন? যেন গোটা মুখে অসুস্থতা, মনের ভিতর যেন ভাঙছে কিছু। কিন্তু তার শব্দ হচ্ছে গোটা মুখ জুড়ে। যে মানুষটা চলে যেতে চলেছে তার জীবন থেকে, সেই ভয়ে কি? সেই শূন্যতার ভাবনা নয় তো? নীলাদ্রির চলে যাওয়াই কি তার মুখের উজ্জ্বলতা কেড়ে নিয়েছে? কেন নিজেকে আর সুন্দর দেখছে না চৈতি? সজাগ হলো চৈতি। তার জীবনের ডিসিশন, তার কেরিয়ারের ডিসিশন অনেক ভেবেচিন্তে নিয়েছে সে। এখন তাহলে কেন এই রকম ফিলিংস হচ্ছে? আয়নার সামনে থেকে সরে এসে পোশাক পাল্টে খুব ধীরে বিছানায় এসে শুয়ে পড়ল চৈতি। ধীরে ধীরে চোখের সামনে পুরনো স্মৃতি ফিরে আসতে লাগলো। চৈতির দাদা রিজুর বন্ধু নীলাদ্রি। চৈতিদের বাড়িতে ছোট্টবেলা থেকেই নীলাদ্রির যাওয়া আসা। কখন যে দুজনের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে, আর কখন যে তারা দুজন দুজনকে ভালোবেসেছে, সেসব কিছু দিনক্ষণ, সময়, মাস এখন আর কিছুই মনে নেই চৈতির। নীলাদ্রি কখনো চৈতিকে প্রথাগতভাবে প্রপোজ করেনি, কিন্তু নীলাদ্রি জানে চৈতি কি ভালোবাসে, কি ভালোবাসে না। চৈতি খালি পায়ে হাঁটতে পারে না, তাই নীলাদ্রির নিজের বাড়িতে চৈতির জন্য আলাদা একটা নরম চটি থাকে। নীলাদ্রির বাড়িতে গেলে ঘরের ভেতরে সেই চটিটাই পরে হাঁটে চৈতি। চৈতি স্যান্ডউইচে চিজ পছন্দ করে, কিন্তু খায় না। ডায়েটিং করলেও বিরিয়ানির দোকানের সামনে 3 মিনিট দাঁড়িয়ে থাকে গন্ধ ভালো লাগে বলে। চিবিয়ে আপেল খেতে ভালো লাগে না, কিন্তু জুস হলে খায়। মাছের কাঁটা গেঁথে রাখার জন্য চৈতি প্লেটের পাশে একটা আলু সেদ্ধ দরকার হয়। বোতলে করে জল খেতে পারে না, গ্লাস লাগে চৈতির। পিরিয়ড হলে পেটে ব্যথা করে চূড়ান্ত।
মাইগ্রেনের ব্যথা হলে কপালে বাম লাগিয়ে সাউন্ড সিস্টেমে হালকা ভলিউমে রবীন্দ্রসঙ্গীত চালাতে হয়। এরকম আরও ছোট্ট ছোট জিনিস চৈতির বাড়ির লোকের মনে না থাকলেও নীলাদ্রির কিন্তু সব মনে থাকে। নীলাদ্রি চৈতিকে ঠিক ততটাই ভালোবাসে যতটা চৈতি ভাবতেও পারে না। এই ভালোবাসার কোনো বর্ণনা হয় না। একজন মায়ের মতো চৈতির প্রতি যত্নশীল সে। চৈতির ছোট্ট ছোট্ট ইচ্ছে, পছন্দ, শখ মনে রাখে তাই নয়, চৈতি কিসে খুশি হয় আর কিসে চৈতির মন খারাপ হয় এটা নীলাদ্রি ছাড়া আর কেউ বোঝে না। চৈতিও ভালোবাসে নীলাদ্রিকে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। নীলাদ্রি ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো ছেলের কথা চৈতি ভাবেও নি। শুধু এই কারণেই তো এত তাড়াতাড়ি রাজি হয়েছিল বিয়েতে। দুই বাড়ি থেকে যখন তাদের বিয়ের আলোচনা শুরু হয়েছে তখন হাজার চেষ্টা করেও চৈতি বলতে পারেনি যে এই মুহূর্তে বিয়ে না করে অভিনয়ে মন দিতে চায় সে। তার কেরিয়ার করতে চায় অভিনয়কে সঙ্গে করে। নীলাদ্রির সঙ্গে এটা নিয়ে আলোচনাও হয়েছে। একদিন সন্ধেবেলা চৈতিদের ছাদে বসে নীলাদ্রি আর চৈতি ঠিক করে ফেলেছিল যে বিয়ে যেমন হচ্ছে হোক, বিয়ের পরে চৈতির রোজকার রুটিনের কোনো হেরফের হবে না। যেমন চৈতি সকাল 6:30টায় উঠে এক্সারসাইজ করে 1 ঘন্টা, তারপরে রূপচর্চা করে, সেখানেও 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন পার্লারে যায়, যেতেই হয়। আর এই 3 দিন পার্লারে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত সময় দিতে হয়। চৈতি কোনো তৈলাক্ত খাবার খায় না। বছরের মধ্যে কয়েকটা দিন বাদ দিয়ে সারা বছরই তার ফলের রস, ফল আর শাকসবজি খেয়ে কাটে। এবং প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত চৈতির থিয়েটার গ্রুপ স্বপ্নমঞ্চের রিহার্সেল থাকে। কারণ চৈতিদের এই নাটকের গ্রুপের লিড ক্যারেক্টার চৈতি নিজেই, তাই রিহার্সেলে তাকে থাকতেই হয়। পরিচালক দেবব্রত দা না থাকলে থিয়েটারের পরিচালনাও তাকে করতে হয়। থিয়েটারের রিহার্সেলের শেষে বাড়িতে ফিরে ভালো করে কারোর সঙ্গে কথা বলার মতন ইচ্ছে বা আগ্রহ থাকে না। কোনো রকমে নিজের বিছানায় শুয়ে পড়ে চৈতি। নীলাদ্রি অফিস থেকে ফিরলে রাতে দুজনের কথা হবে। চৈতির এই পুরো রুটিনে নীলাদ্রির কোনো আপত্তি নেই। সে শুধু চৈতির সঙ্গে থাকতে চায় একসঙ্গে, জীবনে পথ চলতে চায়। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু হঠাৎই দুটো ঝড় এলো। প্রথম ঝড়ের নাম রমেশ ঝুনঝুনওয়ালা, যে ঘোষণা করলো তার আসন্ন 3টে বিগ বাজেটের ছবিতেই চৈতিকে লিড রোল দেবে। মেগাস্টার কাস্ট, মুম্বাইয়ের হিরো, 3টে ছবিরই আউটডোর শুটিং হবে বিদেশে। ঝুনঝুনওয়ালার ব্যানারে অভিনয় করবে, এটাই তো স্বপ্ন ছিল চৈতির। এই স্বপ্ন নিয়েই তো এতগুলো বছর গ্রুপ থিয়েটার করেছে। সেই ঝুনঝুনওয়ালা নিজেই লিড রোল অফার করেছে চৈতিকে। স্বপ্ন পূরণের দোরগোড়ায় পৌঁছে তাকে ফিরিয়ে দিতে পারবে না চৈতি। চৈতির দ্বিতীয় ঝড়ের নাম নীতিশ যাদব। রমেশ ঝুনঝুনওয়ালার আসন্ন নায়িকা চৈতি মিত্র থিয়েটার স্বপ্নমঞ্চকে ফান্ড করতে চায় সে। চৈতির নিজস্ব যে নাটকের গ্রুপ তাকে বড় করে দিতে চায় নীতিশ যাদব। সেই কোন যুগ থেকে এই নাটকের গ্রুপ স্বপ্নমঞ্চের সঙ্গে মিশে আছে চৈতি। পরিচালক দেবব্রত দা মারা যাবার পরে চৈতি এখন স্বপ্নমঞ্চকে চালায়, নিজের সন্তানের মতো লালন করে গ্রুপটাকে। এই গ্রুপকে কেউ ফান্ড করবে, এটা শুনেই মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে সে। এরপর চৈতি বিয়ের কথা আর কি করে ভাববে। ঠিক তখনই চৈতিকে বেছে নিতে হলো কেরিয়ার আর নীলাদ্রি, দুজনের মধ্যে একজনকে। কারণ সংসার অনেক সময় পথের বাধা হয়। বিয়ে করে সংসার শুরু করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে চৈতির। 3টে ছবির শুটিং প্লাস নিজের গ্রুপকে সাজিয়ে গুছিয়ে বড় করে তোলা, এর মধ্যে বিয়ে আর সংসার কিছুতেই আসতে পারে না। বাধ্য হয়ে নিজের কেরিয়ার বেছে নীলাদ্রিকে বিদায় জানিয়েছিল চৈতি। এই ডিসিশন নিতে কষ্ট হয়েছিল তার, নীলাদ্রিকে বলতে আরও কষ্ট হয়েছিল। সেদিন নীলাদ্রির মুখের দিকে তাকানো যাচ্ছিল না। মনে মনে চৈতি বলেছিল, আমাদের জার্নি এইটুকুই ছিল, মনে রাখবো তোমাকে চিরকাল। ভালোবাসা একবারই এসেছিল, সে তুমি। এই বিশ্বাস নিয়েই আগামী জীবন পথ চলব। নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যে কখন সন্ধে হয়েছে, রাত হয়েছে টের পায়নি চৈতি। ঘর অন্ধকার, বাইরে সন্ধে হয়েছে বুঝতে পারল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ডের সামনে গিয়ে আলো জ্বালতে ইচ্ছে হলো না। হঠাৎ মনে পড়ল নীলাদ্রি যেন বলেছিল আজ রাতের ফ্লাইট। আতঙ্কে নিজের মনে মনে চমকে উঠল চৈতি।
মানে কি এসবের? আগামীকাল থেকে নীলাদ্রিকে দেখতে পাবে না? অন্ধকারে শুয়ে শুয়ে মনে হলো একটা বিরাট বড় ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে চৈতি। এরকম আগেও মনে হয়েছে। মনে হচ্ছে কেউ কোথাও নেই। খুব একটা কিছু খারাপ হতে চলেছে তার জীবনে। মনে হচ্ছে ঝড় আসবে, আর চৈতি সেই ঝড় কিছুতেই একা সামলাতে পারবে না। কতক্ষণ এভাবে শুয়েছিল জানে না চৈতি। যখন ঘুম ভাঙল তখনও ঘরে অন্ধকার। ১৯ তলার ফ্ল্যাটের উপরে জানালা দিয়ে বাইরের গোটা শহরের আলো আসছে। তবু মনে হচ্ছে এই পৃথিবীতে সে একা। আবার সেই আতঙ্ক, আগামীকাল থেকে নীলাদ্রি থাকবে না। মনে হতেই এবার উঠে বসল চৈতি। অসম্ভব, কথা বলতে হবে নীলাদ্রির সঙ্গে। লিফটে করে নিচে নেমে এলো। কিছু না ভেবেই গাড়ি চালাতে শুরু করলো। নীলাদ্রি ফ্ল্যাটের সামনে যখন গাড়ি থামলো তখন রাস্তায় লোকজন বিশেষ নেই। এই ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড চৈতিকে চেনে। তিনি কিছু জিজ্ঞেস করবেন তার আগেই প্রায় দৌড়ে লিফটে উঠে গেল চৈতি। নীলাদ্রির দরজায় কলিং বেল বাজাতেই বেশ কয়েক মিনিট পরে দরজা খুলে দিল নীলাদ্রির পিসি। চৈতির সঙ্গে নীলাদ্রির সম্পর্কের ব্রেকআপের খবর দুই পরিবারের সকলেই জানেন। তাই অনেক দিন পর অসময়ে চৈতিকে দেখে কিছুটা বিভ্রান্ত, কিছুটা অবাক হয়ে বৃদ্ধা কিছু বলতে যাবেন তার আগে চৈতি ঢুকে পড়ল ফ্ল্যাটের ভেতরে। তারপর এ ঘর ও ঘর ঘুরে খুঁজতে লাগলো। এবার বৃদ্ধা বলল, নীলু তো বেরিয়ে গেল। আতঙ্কিত চৈতি হাহাকার গলায় জিজ্ঞেস করল, নীলাদ্রি চলে গেল? ফ্লাইট চলে গেছে? কটা বাজে পিসি এখন? চৈতির কাছে এবার এগিয়ে এলেন বৃদ্ধা। বললেন, এই সবে বেরোলো, এখনও গেলে দেখা হবে, চলে যা। চৈতি বলল, কোথায় যাব? এয়ারপোর্টে? পিসি বলল, না রে, আমাদের এই ফ্ল্যাটের নিচে বেসমেন্টে। ওর নতুন কেনা গাড়িটা রয়েছে ওখানে। বলল যাবার আগে একবার দেখে যাবে, ওখানেই ওকে পাবি। চৈতির মনে হলো না হেঁটে উড়ে যেতে পারলে ভালো হতো। বেসমেন্টের নিচে নেমে আসতে কতক্ষণ লেগেছিল জানে না চৈতি। এবারে দেখতে পেয়েছে নীলাদ্রিকে। একটা কালো গাড়ির পাশে পেছন ফিরে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। দৌড়ে নীলাদ্রির পিছনে গিয়ে দাঁড়ালো চৈতি। তারপর কাঁপা গলায় বলল, চলে যাচ্ছ? থমকে গেছে নীলাদ্রি। আচমকা চৈতির গলা তাকে দাঁড় করিয়ে দিয়েছে। খুব ধীরে পিছন ফিরে চৈতির দিকে তাকালো নীলাদ্রি। চৈতি আবার জিজ্ঞেস করল, 10 বছরের জন্য চলে যাচ্ছ? আমাকে একটা বার জানাওনি? নীলাদ্রি বলল, তুমি ব্যস্ত থাকো, তোমাকে ফোন করলে একটা অন্য গলা শুনতে পাই, তাই ফোন করিনি। আমি ফোন ধরতে পারিনি? তুমি আবার ফোন করতে পারতে, আমাকে বকতে পারতে, চিৎকার করতে পারতে, কিছুই করনি কেন? যদি ফোনে কারোর সঙ্গে কথাই না বলতে পারি তাহলে কাকে বকবো, কার উপর চিৎকার করব? কে শুনবে আমার বকা? কে শুনবে চিৎকার? 12-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তোমার জন্য ওয়েট না করে বন্ধুদের সাথে বাড়ি চলে এসেছিলাম বলে তুমি কত চিৎকার করেছিলে, মনে আছে? যতবার চিৎকার করেছি ততবার গুনে গুনে চুমু খেয়েছি। আমার শাস্তি ছিল আমি দাঁড়াবো, তুমি আমার পায়ের উপর এসে দাঁড়াবে। তারপর ওইভাবে তোমাদের গোটা ছাদটা আমাকে হাঁটতে হবে। সেই দিনই তো দাদা জানতে পেরে গিয়েছিল। রিজু দেখছে এটা জেনেও তুমি আমার পায়ের উপর থেকে নামোনি, একইভাবে জড়িয়েছিলে আমাকে। তা নয়, দাদা আমাদের দেখে নেমে চলে গিয়েছিল, আমি সেটা দেখেই আর সরে আসিনি। আচ্ছা বেশ, সেটা এখন বুঝলাম। শোনো, আমি ভেবে দেখলাম তুমি দেশে থাকবে না এটা আমি ভাবতে পারবো না, তোমার যাওয়া হবে না। এগিয়ে এলো নীলাদ্রি, নরম গলায় বলল, একটা কথা বলবো তোমায়। চৈতি বলল, বলো। নীলাদ্রি বলল, ঠিক এই কারণেই তোমাকে আমার লন্ডন যাওয়ার খবরটা বলিনি। বুঝতে না পেরে চৈতি জিজ্ঞেস করলো, মানে? নীলাদ্রি বলল, মানে আমি লন্ডনে যাচ্ছি জেনেও তুমি যদি রাগ না করো, আমাকে যেতে বারণ না করো, কষ্ট না পাও, যদি আমার লন্ডন যাওয়াটা খুব নর্মাল হয় তোমার কাছে, আমি সেটা নিতে পারতাম না। নীলাদ্রির জামার বোতামে নিজের হাত রাখল চৈতি। বলল, এখন কি দেখলে? নীলাদ্রি বলল, বুঝলাম তোমার কষ্ট হবে,
তোমাকে ছেড়ে চলে যেতে আমার যতটা কষ্ট হচ্ছে ততটা না, তার থেকে অনেক বেশি কষ্ট হবে তোমার। চোখ দিয়ে জল গড়িয়ে এলো চৈতির। এবার কেঁদে ফেললো বাচ্চা মেয়ের মতো। গাল বেয়ে চোখের জল এসে পড়ল। নীলাদ্রি চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় চৈতি এবার বলল, তুমি এটা বুঝতে পারলে, অথচ আমার বুঝতে এত দেরি হলো কেন? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এটা আমি এতদিন বুঝতে পারিনি কেন? নীলাদ্রি বলল, আমার দোষ, আমি বোঝাইনি তাই বোঝনি। খালি পায়ে হাঁটতে পারো না, অথচ 1 ঘন্টা গাড়িতে খালি পায়ে চলে এসেছো। পায়ে ব্যথা করছে, তাতেও খেয়াল করনি। আমার কাছে এসো, আমার পায়ের উপর দাঁড়াও। এগিয়ে গেল চৈতি। নিজের দুপা দিয়ে নীলাদ্রির পায়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর আদুরে গলায় বলল, তুমি যাবে না তো? যদি যেতে হয় আমিও যাব। নীলাদ্রি বলল, তুমি যেটা বলবে সেটাই হবে। আমার খিদে পাচ্ছে। তোমার তো ডায়েটিং থাকে। দাঁড়াও দেখছি। ডায়েটিং করব না, বিরিয়ানি খাবো আজ। পেট ভরে খাবো। রাতে তোমার কাছে শোবো। আমি ফিল করব যে তুমি যাওনি কোথাও। আমাকে এই আতঙ্ক থেকে বের করে নিয়ে এসো। চৈতিকে জড়িয়ে ধরে আছে নীলাদ্রি। বলল, জানি তো, ফাঁকা মাঠে একা দাঁড়িয়ে আছো। এই স্বপ্ন তাড়া করে তোমায়। আগেও করেছে, আর করবে না। আমার বুকের মধ্যে থাকবে যে। চৈতি বলল, আর কোনো স্বপ্নকে ভয় পাই না আমি। আমার স্বপ্ন এখন আমার 2 হাতে। সেই স্বপ্নের বুকেই রয়েছি আমি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।